সিই ভেঞ্চার্সে আপনাকে স্বাগত। প্রতি শনিবার ঠিক রাত ৯:৩০ গল্পবাহার নিত্য নতুন গল্প নিয়ে আসছে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই শীঘ্র সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকন প্রেস করুন। আজ থাকছে লেখক সুকান্ত দাসের তারানাথ তান্ত্রিক ও রক্তমুখী পিশাচ। আর এক মুহূর্তও দেরি না করে চলুন সকলে মিলে উপভোগ করি এক রোমাঞ্চকর যাত্রাপথ। প্রথম পর্বটি যারা শুনতে পারেননি তাদের জন্য রইল আগের পর্বে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা। প্রথম পর্বের লিংক পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। দেরি না করে শুনে ফেলুন তারানাথ তান্ত্রিক ও রক্তমুখী পিশাচের প্রথম পর্ব। গ্রামের পাশের পরিত্যক্ত শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় ভজহরি শুনতে পায় কারা যেন ফিসফিস করে কথা বলছে। ডাকাত দলের কথা মাথায় রেখে তাড়াতাড়ি পা চালায় ভজহরি, কিন্তু শেষ রক্ষা হয় না। কিছু অদ্ভুত প্রাণী শ্মশানের চারপাশ থেকে বেরিয়ে এসে ঘিরে ধরে ভজহরিকে, ছিন্ন ভিন্ন করে দেয় নিমেষের মধ্যে ওর শরীরটাকে। সেই পরিত্যক্ত শ্মশানে গিয়েই তারানাথ অনুভব করেন যে অপার্থিব কিছু ব্যাপার ঘটছে ওখানে প্রতিনিয়ত। কোনো এক অজ্ঞাত কারণে শ্মশান অপবিত্র হয়ে গেছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তারানাথ এমন কিছু তথ্য পান যাতে উনি নিশ্চিত হয়ে যান এই বিষয়ে। এরপর কি ঘটতে চলেছে পরিত্যক্ত শ্মশানে শুনুন আজকের পর্বে। ব্যবস্থা নেওয়া হবে, তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম পাইরেসি থেকে দূরে থাকুন। গোবিন্দকে বললাম, গোবিন্দ, আমি যেন বুঝতে পেরেছি আসলে সেখানে কি হচ্ছে। আমার মনে হয় ওই শ্মশানে রাতের বেলা না গেলে কিছু বোঝা যাবে না। এসব আপনি কি বলছেন সাধু বাবা? ওই শ্মশানে রাতের বেলা? সর্বনাশ! ওইখানে রাতের বেলা কেউ যায় না। আর তাছাড়া এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তো রাতের বেলা শ্মশানের পথের কাছেও কেউ যায় না। কিন্তু ওখানে না গেলে আমি কোনো কিছু বুঝতে পারবো না। ওই শ্মশানে নিশ্চয়ই কিছু একটা আছে। যতদিন সে শ্মশানে রয়েছে ততদিন তোমাদের তেমন ভয় নেই, কিন্তু বলা তো যায় না কখন কে বা ওই শ্মশানে গিয়ে পড়ে, তখন তার প্রাণের আশঙ্কা হবে। গোবিন্দ আমার কথায় বেশ চিন্তিত হয়ে পড়ল। তারপর বলল, আমি যদি আপনার সাথে যাই সাধু বাবা? আপনি আমার বাড়িতে এসেছেন, আমার বাড়ি থেকে শ্মশানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন। গোবিন্দ আপনার সাথে গিয়েছিল, কিন্তু ওই শ্মশানে পা দেওয়ার পরেই তো আপনার মনে হয়েছিল যে ওই শ্মশানে কোনো একটা অশুভ শক্তি রয়েছে। তাহলে ওই শ্মশানে আপনি গোবিন্দকে নিয়ে গেলেন কেন? গোবিন্দকে আমি নিয়ে যাইনি। সে আমায় অনেক জোরাজুরি করলেও রাতের খাওয়া দাওয়া সেরে তাকে আমি বিভিন্ন কথা বলে বুঝিয়ে সেখানেই থাকতে বলেছিলাম। তবে এ কথা বলে গিয়েছিলাম, অনেক রাত পর্যন্ত যদি আমি না ফিরে আসি তাহলে সে যেন গ্রামের লোকেদের নিয়ে শ্মশানের দিকে যায়। তাকে এমন একটা কথা জানিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম সেই শ্মশানে। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করল। আমরাও অপেক্ষা করতে লাগলাম। একটা কাশির দমক এসেছিল তারানাথের। কেশে নিয়ে পাশে রাখা ঘটির জল খেয়ে
তারপর কি মনে হতে হাতে একবার পাসিং শোয়ের প্যাকেটটা তুলে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বলতে শুরু করলো। দিচ্ছিল শুধু একটা কিছু হতে চলেছে। পথে নামার পরে হিসেব করে দেখলাম, আজ শনিবার, আকাশে চাঁদ রয়েছে বটে, তবে কালো মেঘে চাঁদের চারপাশটা কেমন যেন ঢেকে এসেছে। যে কোনো মুহূর্তে মেঘটা একটু চেষ্টা করলেই চাঁদটাকে গিলে ফেলতে পারবে। হাঁটতে হাঁটতে গ্রামের পথের একদম শেষে চলে এসে পিছনের দিকে তাকিয়ে দেখলাম চারপাশে কোথাও কেউ নেই। বহু দূর থেকে শিয়ালের ডাক আর কাঁচ পোকার ডাক ভেসে আসছে। এই দুই ডাকেরই উপেক্ষা করে দিয়ে সামনে এগোতে লাগলাম। রাত্রের নিস্তব্ধতার একটা নিজস্ব শব্দ আছে। গ্রামের পথে হেঁটে চলা খালি পায়ে নিজের পায়েরই কেমন যেন একটা অদ্ভুত শব্দ হতে লাগলো। শ্মশানের কাছের ঝোপের কাছাকাছি পৌঁছে গেছি। এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখে নিয়ে জঙ্গলের ভেতরের দিকে ঢুকতে যাব এমন সময় একটা ব্যাপার দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। আগেই বলেছি, শ্মশান যেখানে রয়েছে তার সাথে গ্রামের পথের মাঝামাঝি ঝোপ জঙ্গল মতো রয়েছে। তার মাঝখান দিয়ে হেঁটে চলার পর সেই ঝোপ জঙ্গলটা এমন, এই পথ দিয়ে হেঁটে গেলে তোমাদের কোমরের কাছ পর্যন্ত ঝোপ জঙ্গল উঠে আসবে। কোনো বাচ্চা ছেলেকে সেই পথের দিকে ঠেলে দিলে তার প্রায় গোটা শরীরটাই অদৃশ্য হয়ে যাবে সেই জঙ্গলের আড়ালে। জঙ্গলের দিকে তাকাতেই মুহূর্তের জন্য মনে হলো যেন দুটো সবুজ চোখ একবার করে জ্বলে উঠে নিভে গেল। স্পষ্ট বুঝতে পারলাম ওই ঝোপে জঙ্গলের মধ্যে কেউ একজন অপেক্ষা করছে আমার দিকে তাকিয়ে। সে বুঝতে পেরেছে আমি তার উপস্থিতি লক্ষ্য করেছি, তাই সে নিজেকে আরো অন্ধকারে লুকিয়ে ফেলতে চাইছে। আমার মাথায় মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে, তার আশীর্বাদে তুষ্ট আমি। সচরাচর এমন ক্ষেত্রে আমি ভয় পাই না, কিন্তু আজ এই শ্মশানের চৌহদ্দির ভেতরে পা রাখার আগে মনের ভেতরটা যেন কেমন করে উঠল। হঠাৎ করে মনে হলো চারপাশটা ফাঁকা নয়, ওই আলো আধারের মধ্যে কোনো একটা অদৃশ্য জগৎ থেকে কারা যেন একভাবে আমার দিকে তাকিয়ে দেখছে। ঠিক সেদিন দিনের বেলা এখানে এসে যেমনটা মনে হয়েছিল, ঠিক যেন তেমনটাই অদৃশ্য থেকে কারা যেন বলে উঠল, খবরদার, বলেছি না এই শ্মশানে প্রবেশ করবি না তুই রাতের বেলায়। তাও শ্মশানে এসেছিস, কেন এসেছিস সেখানে? চলে যা বলছি, চলে যা। মনের মধ্যে কেমন যেন একটা দোলাচলতা চলতে লাগলো। এই শ্মশান আমার কাছে অজানা, এ আমার চেনা শ্মশান নয়। মাত্র একবার দিনের বেলায় শ্মশানে আমি এসেছি। প্রকৃতিতে এমন অনেক অশুভ শক্তি আছে যার ক্ষমতা অনেক, যাকে আটকাবার কিংবা বাধা দেওয়ার মতো ক্ষমতা আমি এখনো অর্জন করতে পারি। তোমরা জানো আমার ক্ষমতা অতি সামান্য, তাই সামনের দিকে পা রাখবো কিনা ভাবছি, এমন সময় মনে হলো ঝোপের ভেতর থেকে কিছু একটা যেন শুট করে বেরিয়ে ওই ছোট্ট পথ ধরে শ্মশানের দিকে ছুটে চলে গেল। এক মুহূর্ত দেখলে মনে হবে শিয়াল, কিন্তু চাঁদের আলোয় সে শেয়ালের আকারটা আমি এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিলাম। শিয়ালের শরীর অতটা বড় হতে পারে না, কিন্তু ওই জিনিসটা সামনের দিকে চলে যেতে কেমন যেন মনে হলো ঝোপের ভেতরে আর কেউ নেই। কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে মনটা কেমন যেন হালকা হয়ে এলো। আমি হাঁটতে হাঁটতে দুই ঝোপের মাঝে সেই পথের উপর পা রাখলাম।
এক পা করে সামনের দিকে এগোচ্ছে, আর মনে হচ্ছে শ্মশানের মধ্যে মাটির তলা থেকে কারা যেন একটু একটু করে বাইরে বেরিয়ে আসছে। আস্তে আস্তে সেই পথটা পেরিয়ে এলাম। চাঁদের আকাশে আলো ঠিক অশ্বত্থ গাছের মাথার ওপর লম্বালম্বি ভাবে এসে পড়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো সেই পুরনো অশ্বত্থ গাছের তলায় কারো জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু ওটা কি? শ্মশানের গাছের তলায় কি যেন বসে রয়েছে, তার সামনে একটা আগুন জ্বলছে। আর সেই আগুনের আলোতে আমি দেখতে পেলাম যে বসে রয়েছে সে কোনো এক সাধু ছাড়া অন্য কিছু হতে পারে না। সাধুকে দেখেই আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। মনে হলো যে সাধুকেই শ্মশানে এর আগে ওরা দেখেছিল, সেই সাধু ছাড়াই অন্য কেউ হতে পারে না। দুটো পা সবে সামনের দিকে এগিয়েছে, এমন সময় একটা অদ্ভুত চিৎকার শুনতে পেলাম। আর তারপরেই দেখতে পেলাম সেই সাধুর দিক থেকে দুটো কালো ছায়া যেন হাওয়ার বেগে ছুটে এগিয়ে এলো আমার দিকে। বিভৎস তাদের শরীর, তাদের দুটো চোখ যেন কালো গহ্বর, মুখের মধ্যে অজস্র দাঁত দেখা যাচ্ছে, আর সেই মুখের ভেতর থেকে কালো লম্বা জিভ সাপের মতো বাইরে বেরিয়ে এসে লক লক করছে। কিন্তু ওদের মুখের পাশ দিয়ে ওটা কি গড়িয়ে পড়ছে? রক্ত না? সঙ্গে সঙ্গে আমি আগুন জ্বলতে থাকা জায়গাটার এক পাশে তাকাতেই দেখতে পেলাম সেখানে পড়ে রয়েছে একটা শরীর। তার শরীর থেকে একটু আগেই যেন রক্ত মাংস কুবলে কুবলে খাওয়া হয়েছে, চার পাঁচটা রক্তে ভেসে যাচ্ছে। আগুনের আলোতে সামনে বসে থাকা সেই সাধুর মুখের দিকে তাকাতে আমার হৃৎপিণ্ড যেন ভয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। যে সাধুকে আমি দেখতে পাচ্ছি তার চোখের মনি নেই। তার মানে এই সাধু জীবিত নয়, এই সাধু মৃত। সঙ্গে সঙ্গে অনেক বছর আগে এক সাধুর বলা একটা কথা মনে পড়ে গেল। মাঝে মাঝে পরিত্যক্ত শ্মশানের ভূমিকে অপবিত্র করে সেই পশুভূমিতে জাগিয়ে তোলা যায় রক্তমুখী পিশাচকে। সেই পিশাচ আজ মনুষ্য দেহের রক্ত মাংস ভক্ষণ করে থাকে, আর যত মানুষ তার শিকার হবে ততই সে সাধুর ক্ষমতা বৃদ্ধি পাবে। মানে তুমি সেই সাধু যে নিজের আত্মা বিশ্বাসকে অর্পণ করেছ, আর এই এখন একজন একজন করে চলে যায় এখান থেকে, তুই চলে যায় এখান থেকে, নইলে দ্বিতীয়বার কিন্তু আমি ওদের আটকাবো না। তুই একজন সাধক, তা তুই এই শ্মশানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমি ঠিক বুঝতে পেরেছি। সেদিন দিনের বেলা যখন তুই এই শ্মশানে এসেছিলি তখন আমি ঠিক তোর পাশে দাঁড়িয়েছিলাম, তুই তা বুঝতেও পারিসনি। এবার আমি সমস্তটা বুঝতে পারছি। তার মানে তোর জন্যই শ্মশানে জেগে উঠেছে রক্তমুখী পিশাচ। কিন্তু কেন? এই গ্রামের লোকেরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন এই গ্রামের লোকেদের তুমি ক্ষতি করছো? পাশের গ্রাম বীরপুরে আমি প্রথম গিয়েছিলাম, তবে ওই গ্রামের লোকেরা আমার সেখানে থাকতে দেয়নি। তারপরে এদিক সেদিক ঘুরে ঘুরে এই শ্মশানে এসে আমি ঠিক করেছিলাম এই শ্মশানকে আমি আজ থেকে অপবিত্র করে তুলব। হ্যাঁ, অপবিত্র করে তুলব। সাধু আমার থেকে বেশ খানিকটা দূরে আমার পাশে এসে দাঁড়াল। সেই কালো মূর্তিগুলো আবার চলে গেছে কখন যেন। তারা সেই মতো দেহটার শরীরের রক্ত মাংস কুবলে খাচ্ছে। মাঝে মাঝে বিভৎস দুটো হাত এসেই মাংস তুলে নিয়ে অদ্ভুত ভাবে চিৎকার করতে লাগলো।
আমি হিসেব করে দেখলাম 3টে কালো ছায়া মূর্তি সেখানে রয়েছে। অনেক বছর আগে সাধুর বলা কথাটা মিলে গেল আজকে। রক্ত পিশাচ এত সহজে জাগিয়ে তোলা যায় না। তাকে জাগিয়ে তোলার জন্য প্রথমে তার 3 বাহন পিশাচকে জাগিয়ে তুলতে হয়। তারপর মানুষের রক্ত মাংস দিয়ে তাদেরকে তুষ্ট করতে পারলে তারপরে রক্ত পিশাচ নিজে জেগে ওঠে। হঠাৎ করে মনে হলো আমার পেছনে কি যেন এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই শিয়ালের মতো 3টি অদ্ভুত জিনিস। এদেরকেও আমি এখন চিনতে পারলাম। ওই 3 বাহন পিশাচের সঙ্গে এই 3টে শিয়ালের মতো যন্ত্র থাকে। করছো তা কিন্তু ঠিক করছো না। এই গ্রামের মানুষের কত ক্ষতি হবে একবার ভেবে দেখেছো? অকারণে এই গ্রামের মানুষেরা এই শ্মশানে এসে প্রাণ হারাবে। তারা তো ভয়ে এদিকে আসতেই পারছে না। সাধু আগুনের সামনে থেকে উঠে এলো। তারপর এক পা করে হেঁটে আসতে লাগলো আমার দিকে। মনে হলো আমার চারপাশে যেন একটা প্রবল ঝড় উঠেছে। সে কালো 3টে ছায়া মূর্তি আর শিয়ালগুলো শ্মশানের মধ্যে যেন চিৎকার করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সাধু হাঁটতে হাঁটতে আমার থেকে বেশ খানিকটা কাছে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। তার মুখ গহ্বর থেকে যেন লালা বেরিয়ে আসছে। তার চোখটা আরো রক্তের মতো। আমি যদি একবার এই রক্ত পিশাচকে আজকে জাগিয়ে তুলতে পারি তাহলে সে আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। অকারণে তো আমি আর নিজের শরীর বা জীবন উৎসর্গ করিনি তার কাছে। তুই চলে যা এখান থেকে। তুই চলে যা। তোর কোনো ক্ষতি আমি করতে চাই না। আজ আমার পিশাচের দল মানুষের মাংস পেয়েছে, আর তাই তোকে আমি ছেড়ে দিলাম। যা, চলে যা এখান থেকে, চলে যা। তো আমি তো তোমাকে এই কাজ করতে দেব না। এই কাজ তুমি আর করতে পারবে না। সাধু অদ্ভুত ভাবে হেসে উঠল, 2টো হাত আকাশের দিকে তুলে। হা করে হাসতে হাসতেই 2 ফোঁটা বৃষ্টি এসে পড়লো আমার গালের কাছে। কে তুই আটকাবি আমায়? তাহলে দেখ আমার ক্ষমতা। সেই সাধু নিজের ডান হাতটা উপরের দিকে তুলে বন বন করে একবার ঘুরিয়ে কি যেন বিড়বিড় করে মন্ত্র পড়তে দেখতে পেলাম তার পেছনে এসে দাঁড়িয়েছে সেই 3টে কালো ছায়া। আর ঠিক নিচে মাটিতে সে শিয়ালের মতো 3টে অদ্ভুত জন্তু। তারা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। আমি এখানে ঢোকার আগে দেহবন্ধন করেই এসেছি, কিন্তু আমি জানি ওদের আটকানোর ক্ষমতা আমার নেই। তবুও এক মুঠো ধুলো তুলে নিয়ে বিড় করে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম তাদের দিকে। তারা মুহূর্তের জন্য থমকে একটু পিছিয়ে গেল। সে 3টে শিয়ালের মতো জিনিস আমার দিকে 2 চোখ তুলে তাকিয়ে মুখে অদ্ভুত শব্দ করতে লাগলো। তোর এই তুচ্ছ ক্ষমতা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এইবার তোর শেষ সময় আসন্ন। তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু না, আজ তোকে এখানে প্রাণ ত্যাগ করতে হবে, বুঝেছিস? সাধু হাসতে লাগলো। অদ্ভুত তার হাসি। তার সঙ্গে সে 3টে ছায়া মূর্তি এসে শিয়ালের মতো অদ্ভুত ভাবে গর্জন করতে লাগলো, যেন সবাই হাসছে। তাদের হাসিতে চারপাশের পরিবেশটা মুহূর্তের মধ্যে বদলে যেতে লাগলো। মনে হলো হঠাৎ করে বাতাসটা ভারী হয়ে উঠেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে আমার গায়ে পড়ল। ব্যাপারটা কিন্তু লক্ষ্য করছিলাম।
সাধু যতই হাসতে থাকুক না কেন, বৃষ্টির ফোঁটা তার গায়ে এসে পড়ার সঙ্গে সঙ্গে কেমন যেন থরথর করে কেঁপে উঠল। আমি আবার ধুলো তুলে নিয়ে বিড় করে মন্ত্র পড়ার চেষ্টা করতে যাব, ঠিক তখনই একটা কালো ছায়া একদম আমার সামনে এসে পড়ল। তার সে বিভৎস মূর্তি আর তার কালো কালো ছায়ার মতো দুটো হাত আমার গলার কাছে এগিয়ে এলো। চেষ্টা করে আমি তাকে বাধা দিতে পারলাম না। তখন বুঝতে পারলাম একটা নয়, তিনটে ছায়া মূর্তি আমার দিকে এগিয়ে এসেছে। তারা তিনজনেই আমায় আস্তে আস্তে জড়িয়ে ধরতে চাইছে। বুঝতে পারছি তারা প্রথমেই আমায় সরাসরি আক্রমণ করতে পারছে না, তাই এভাবে জড়িয়ে ধরে আমার দেহ বন্ধনটাকে ছিন্ন করতে চাইছে। কিন্তু দেহ বন্ধন করা থাকলে তো কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারে না। দেহ বন্ধন করা থাকলে নিম্ন স্তরের অশুভ শক্তি কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু সেই অশুভ শক্তির ক্ষমতা যদি অনেক বেশি হয় তাহলে সে বারবার আঘাত করে সেই দেহ বন্ধনের ক্ষমতা সামান্য খর্ব করতে পারে। এই কালো ছায়াগুলো সেটাই করতে চাইছিল। আমার চারপাশে একটা কালো ধোয়ার মতো বেষ্টনী তৈরি করে আমার ক্ষমতাকে খর্ব করতে চাইছিল। আমি কিন্তু ভয় পেয়েছিলাম। ঘামে আমার গোটা শরীর ভিজে উঠতে শুরু করলো। হৃৎপিণ্ডের সব শব্দ যেন আমি শুনতে পাচ্ছিলাম। এই শ্মশানে দাঁড়িয়ে অসহায়ের মতো আমার মৃত্যু হবে সেটা যেন আমি মানতে পারছিলাম না। মনে মনে বারবার মধুসুন্দরী দেবী, মাতা কালী, কাল ভৈরব সবাইকে স্মরণ করছিলাম, কিন্তু তবুও বুঝতে পারছিলাম ক্রমে ক্রমে আমার শরীর যেমন দুর্বল হয়ে আসলো। আমার সামনে দাঁড়াবার মতো ক্ষমতা আজ পর্যন্ত কারোর হয়নি, আর কখনো হবেও না। সাধু আরো কিছু বলতো, তার আগেই সে চুপ করে গেল। কি মনে হতে সামনের দিকে তাকাতেই বুঝতে পারলাম কালো ছায়াগুলো আমার সামনে থেকে সরে গেল। সাধু ওই শ্মশানের প্রবেশ পথের দিকে তাকালো, আর ঠিক তখনই সেদিক থেকে ভেসে এলো একসাথে সম্মিলিত মানুষের গলার স্বর, যেন অনেকে একসঙ্গে শ্মশানের ভেতর ঢুকতে শুরু করেছে। আর তারপরেই হারিকেন, লাঠি, মশাল সমস্ত কিছু নিয়ে একসাথে কতগুলো লোক শ্মশানের ভেতর হুড় করে এসে ঢুকে পড়েছে। মুহূর্তের একটা সময় আমি ভয় পেয়েছিলাম। তার মধ্যেই মাটি থেকে সামান্য ধুলো তুলে নিয়ে বিড় করে একটা অতি গুপ্ত অথচ শক্তিশালী মন্ত্র পড়ে চলে গেলাম সাধুর দিকে। সাধু যতই নিজের আত্মাকে রক্তমুখী পিশাচের কাছে বন্দী করে সাধনায় আসুক না কেন, সে তো একজন অশরীরী আত্মা। এই আক্রমণের দ্বারা সেই জগতের সাথে এই জগতের যে বন্ধন, সেই বন্ধন সামান্য সময়ের জন্য ছিন্ন করা, আর সেটা করে দিতেই সেই সাধু হাওয়ায় মিলিয়ে গেল। আরো চিৎকার শোনা গেল, আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব। গ্রামের লোকেরা ছুটে এসেছিল, কিন্তু সেই তিনটে অদ্ভুত শিয়ালের মতো জন্তু আর তিনটে কালো ছায়া মূর্তি দেখে তারা চুপ করে দাঁড়িয়েছিল। প্রথম, আজ আমরা আর ভয় পাবো না, তোরা যেই হোস না কেন, তোদের আজ আমরা ছাড়বো না। মশাল নিয়ে আয়। মশাল হাতে সকলের সামনে চলে এলো, আর সেই মশালের আলোতে কিন্তু এবার সেই ছায়া মূর্তি আর তিনটে শিয়ালের মতো জন্তু পেছনে সরতে লাগলো। আমি গলা তুলে বললাম, এদের ক্ষতি করতে পারবে না তোমরা, এরা এই পৃথিবীর কোনো জীব নয়, এদের এখান থেকে যেতে দাও। কি বলছেন আপনি সাধু বাবা? এদের এখান থেকে যেতে দেব কেন?
এরাই তো এই সমস্ত কিছু। গোবিন্দর মুখের কথাটা শেষ হলো না, আর তার আগেই সে শিয়ালের মতো জন্তুদের মধ্যে একজন শূন্যে লাফিয়ে উঠল গোবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। মুহূর্তের মধ্যে জয়গোপাল তার হাতের মশালটা এগিয়ে দিল সেই যন্ত্রটার দিকে, আর চোখের নিমেষে তার গায়ে আগুন লেগে গেল। আগুন তার গায়ে লাগার সঙ্গে সঙ্গে এক পলকের মধ্যেই তার গোটা শরীরটা পুড়ে গেল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমরা কোনো কিছুই বুঝে ওঠার সময় পেলাম না। কিন্তু এতে কাজ হলো, বাকি দুটো শিয়ালের মতো জন্তু আর সেই তিনটে কালো ছায়া কোথায় যেন মিলিয়ে গেল অন্ধকারে। তবে বেশ কিছুক্ষণ সে শ্মশানের আশেপাশের বাতাসটা ভারী হয়েছিল, আর তাদের যেন চিৎকার শোনা যাচ্ছিল। সমস্ত কিছু ফাঁকা হয়ে যেতে এক সময় গোবিন্দ আমার দিকে এগিয়ে এসে বলল, না মানে কি মনে হলো যে আপনারও হয়তো কোনো বিপদ হলেও হতে পারে, তাই গ্রামের লোকেদের জোর করে চলে এলাম। সাধু বাবা, আপনি কি রাগ করেছেন? গোবিন্দকে বলতে পারলাম না। যদি গোবিন্দ সেই মুহূর্তে না আসতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম কিছু হতে পারত, কিন্তু এখন সেসব কথা বলার সময় নয়। এই শ্মশানে বেশিক্ষণ থাকার দরকার নেই, তাই তাদের নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলাম। সেই রাতে গোবিন্দর বাড়িতেই সকলকে নিয়ে বসলাম, সমস্ত কথা তাদেরকে তুলে বললাম। শ্মশান অপবিত্র হয়েছে, ওই শ্মশানকে এত সহজে বদলানো যাবে না। তবে সেই সাধু এখন এখানে আসবে বলে মনে হয় না, তার সময় লাগবে। কিন্তু একবার যেই স্থানে রক্তমুখী পিশাচের সাধনা হয়েছে সেই স্থানে কিন্তু আবার তার সাধনা করা সহজ হবে। কিন্তু তাহলে আমরা কি করতে পারি? আজ থেকে অনেক বছর আগে ওই শ্মশানে একটা ঘটনা ঘটেছিল, তোমরা নিজেরাই বলেছ। সেটা কি ছিল? আমাদের এই গ্রামেরই একটা মৃতদেহ শ্মশানে পোড়াবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর ছিল শনিবারের অমাবস্যা। সেদিন ওই মৃতদেহটা বেঁচে উঠেছিল। তারপর যারা মরা পোড়াতে গিয়েছিল তাদের সবাইকে মারার চেষ্টা করে। সবাই সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু মৃতদেহটাকে খুঁজে পাওয়া যায় না। তারপরে যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন তার অবস্থা খুব একটা ভালো নয়। তার মানে ওই শ্মশানের কোনো আত্মা মৃতদেহের মধ্যে প্রবেশ করেছিল, আর তাতেই ওই শ্মশানের এমন একটা অবস্থা হয়েছে। তোমাদের একটা কাজ করতে হবে, গোটা শ্মশানে একটা পুজো করতে হবে। তাতে ওই শ্মশানের যে অশুভ শক্তি জেগে উঠেছে তার ক্ষমতা খর্ব হবে। তারপর চেষ্টা করতে হবে শ্মশানকে আবার আগের মতোই ব্যবহার করার। তাহলে শ্মশানের স্থান মাহাত্ম্য আবার ফিরে। তবে খবরদার, পুজো কিন্তু সপ্তাহখানেকের মধ্যে হওয়া প্রয়োজন। একটানা কথাগুলো বলে তারানাথ চুপ করলে আমি বললাম, আচ্ছা, এই সে যে কালো কিন্তু শিয়ালের মতো জন্তু ছিল তার মধ্যে একটা, কিন্তু আগুন লাগতেই হঠাৎ করে এমন হাওয়ায় মিলিয়ে গেল কি করে? এই প্রশ্নটা আমি তখন নিজে বুঝতে পারিনি, তবে অনেক পরেই এই প্রশ্নের একটা উত্তর আমি নিজেই জোগাড় করতে পেরেছিলাম। আসলে ওই প্রাণীরা এসেছিল অন্য জগৎ থেকে। তাদের সঙ্গে এই জগতের সম্পর্ক ছিল ওই সাধুর মাধ্যমেই। সেই সাধুকে আমি সেখান থেকে তাড়িয়ে দিতে পেরেছিলাম বলে তাদের ক্ষমতা সামান্য খর্ব হয়েছিল, আর সেই সময় তাদের গায়ে পড়েছিল আগুন। আগুনে এক অনন্য শক্তি রয়েছে। সাধু ছিল বলে তার সামনে জ্বলতে থাকা আগুন অশুভ হয়ে তাদেরই সাহায্য করেছিল, কিন্তু সাধু চলে যাওয়ার পরে সেই আগুন তাদের বিরুদ্ধে কাজ করে। তারপরে তারা নিজেরাই ভয়ে সেখান থেকে চলে গিয়েছিল, কারণ
তাদের উপাস্য সেখানে ছিল না। সেই রক্তমুখী পিশাচ মানে ওই 3 জন যারা বাহন ছিল বলে বলছিলেন, আর তাকে আপনি কখনো দেখেছিলেন? তারানাথ আকাশের দিকে তাকালো। মেঘ হয়ে একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কমে এসেছে। দেখেছিলাম, সে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সে কথা তোমাদের অন্য একদিন বলবো। এখন বৃষ্টি কমেছে, বেরিয়ে পড়ো দেখি। বুঝতে পারলাম কোনো একটা কথা তারানাথ আমাদের থেকে লুকিয়ে যেতে চাইছে। আমরাও আর জোর করলাম না, বেরিয়ে এলাম। পথে নেমে কিশোর একটু চিন্তিত হয়ে বলল, সবই বুঝলাম, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না যে এত সহজে তারানাথ ওই সাধুকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারলে। যতই হোক না কেন, সেই সাধু ওই স্থানকে নিজের কবলে করে রেখেছিল। যতদূর মনে হয় মনঃসংযোগ। সেই সাধুর মনঃসংযোগ সামান্য সময়ের জন্য বিঘ্নিত হয়েছিল, আর তাতেই তারানাথ নিজের কাজ করতে পেরেছিল। বাকিটা না হয় গ্রামের লোকেদের কাছ থেকে পরের দিন জেনে নেবে খন। এখন চলো, ওই দেখো ট্রামের ঘন্টা বাজছে। যদি আপনি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন গল্পের উদ্দেশ্যে। তারানাথ জঙ্গলে যাওয়ার পর কি হলো, কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি? শ্রোতা বন্ধুরা, তা জানার আগ্রহ নিয়ে পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজকের গল্প এখানেই সম্পন্ন হলো। শুভারম্ভ হয়েছিল লেখক সুকান্ত দাশের তারানাথ তান্ত্রিক ও রক্তমুখী পিশাচকে নিয়ে। সাথে ছিলেন অস্মিতা, দেবনারায়ণ, সৌমিক, প্রদ্যুৎ, সুদীপ, রঞ্জন কুমার, শুভদীপ, তাপস এবং রূপাঞ্জনা। পরের সপ্তাহে আবারও অন্য এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা হাজির হব। এমনই মনোরম গল্প উপভোগ করতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অগ্রিম নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের গল্পের অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এতক্ষণ শুনছিলেন সুকান্ত দাশের লেখা তারানাথ তান্ত্রিক এবং রক্তমুখী পিশাচ। লেখনী সুকান্ত দাস, নিবেদনে অরিন্দম রায়চৌধুরী, সুমন সরকার এবং সেলজা পূজারী সরকার। পরিচালনায় তন্নি চ্যাটার্জি, অডিও মার্জ রিম্পা ঘোষ, পোস্টার ডিজাইন তন্ময় মিস্ত্রি, সাউন্ড ডিজাইন মহুয়া বণিক, সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র।